প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা অর্থনীতি সম্মান তৃতীয় বর্ষের আন্তর্জাতিক অর্থনীতি বিষয়ের আবার ৬ নাম্বার ক্লাস, অর্থাৎ এই বিষয়ের উপর এর পূর্বে আমি 5টা ক্লাস নিয়েছি। আজকে ৬ নাম্বার ক্লাসে আমি হ্যাক্সার অলিন তত্ত্বটি আলোচনা করব। তত্ত্বটি আলোচনা করার পূর্বে সবাইকে আবারও বলছি, যেটা ক্লাসের শুরুতে বলে থাকি, সেটা হচ্ছে যখন আমার এক ক্লাসগুলো তোমরা অনেক সময় ফেসবুক থেকে আসো অথবা আমার গ্রুপ অর্থনৈতিক কিছু সমস্যা এবং সমাধান থেকে আসো, 1-2টা ক্লাস দেখার পর বলো যে আরও ক্লাস চাই, কিন্তু হয়তো ক্লাসটা অলরেডি আমি কি করেছি, আপলোড করে ফেলেছি, কিন্তু তোমরা খুঁজে পাচ্ছ না। সেই জন্য তোমরা প্রথমে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর আরেকটা বিষয় হচ্ছে যে চ্যানেলের ভিতরে ঢুকতে হবে। অনেকে আবার জানে না যে কিভাবে চ্যানেলের ভিতরে যেতে হবে। সেটা হচ্ছে যে এই যে আমার ক্লাসটা যে দেখতেছো, এখানে নিচে দেখো এক জায়গাতে লেখা আছে ইকোনমিক সেন্টার বাই আকমল হোসেন মালিহা, ইকোনমিক সেন্টার। সেই ইকোনমিক সেন্টারের কাছেই দেখবে একটা গোল বৃত্ত। এই বৃত্তের ভিতরে একটা ছোট্ট মেয়ের ছবি আছে এখানে, যে হচ্ছে মালিহা। ঠিক আছে, ছবি আছে। সেই ছোট্ট মেয়ের ছবিতে আমরা প্রেস করব। প্রেস করলে আমরা ইকোনমিক সেন্টারের চ্যানেলে আমরা চলে যেতে পারবো। তখন সেখানে হোম বাটন আছে, সেখানে ভিডিও আছে, প্লে লিস্ট আছে। আমাদের জন্য সবচেয়ে ভালো হবে প্লে লিস্টে। হোম বাটনে রিসেন্ট ভিডিওগুলো থাকবে, ভিডিওতে সমস্ত ভিডিওগুলো দেওয়া আছে। আর প্লে লিস্টে যদি আমরা যাই তাহলে সেখানে অধ্যায় ভিত্তিক ভিডিওগুলো দেয়া আছে, অধ্যায় ভিত্তিক। তো খুবই দুঃখজনক যে মনে করো একটা অধ্যায় হয়তো একজন ISLM দেখলো, দেখার পর বলল স্যার এটা কোন ইয়ারের। এটা কিন্তু খুবই দুঃখজনক। কারণ তুমি যদি ফার্স্ট ইয়ারের থাকো তাহলে আগে দেখো যে ISLMটা তোমার সিলেবাসে আছে কিনা, যদি না থাকে নাই। আবার যে থার্ড ইয়ারের স্টুডেন্ট, সে জানে ম্যাক্রো ইকোনমিক্সে তার ISLM আছে, অথবা ISLM দেখলে সে বুঝতেছে এটা কি, তার তৃতীয় বর্ষের। আর আমি বর্ণনাতে লিখে দিয়েছি এটা কোন বর্ষের। এরপরও অর্থনৈতিক কিছু সমস্যা সমাধান গ্রুপের একেবারে পোস্টে 1 নম্বরে আছে অ্যানাউন্সমেন্ট। সেখানে কিন্তু আমি আপলোড দেওয়ার সাথে সাথে উল্লেখ করে দিই কোন 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 অধ্যায়ের কতটা ক্লাস আপলোড করে দেয়া আছে। আবার ওইখান থেকেও ক্লিক করে আমরা সরাসরি কি করতে পারবো, ওই ছবিতে ক্লিক করে সরাসরি আমরা চ্যানেলে প্রবেশ করতে পারবো। তা আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে হ্যাক্সার অলিন তত্ত্ব। অর্থাৎ আজকে আমরা হ্যাক্সার অলিন তত্ত্বটি আলোচনা করব বাণিজ্যের। একটু মনে রাখবে, এই তত্ত্বটা 3 ভাবে পরীক্ষার প্রশ্নে আসতে পারে। একটা হচ্ছে হ্যাক্সার অলিন তত্ত্বটি আলোচনা করো, এটা আসতে পারে অর্পিত উপাদান তত্ত্বটি আলোচনা করো, অথবা আন্তর্জাতিক বাণিজ্যের আধুনিক তত্ত্বটি আলোচনা করো। দেখা গেল আমি হ্যাক্সার অলিন তত্ত্ব পড়ে গেলাম, প্রশ্ন এসেছে বাণিজ্যের আধুনিক তত্ত্বটি আলোচনা করো, আমি পারলাম না। এই হ্যাক্সার অলিন তত্ত্বের অপর নাম হচ্ছে বাণিজ্যের আধুনিক তত্ত্ব, এটা অপর নাম হচ্ছে অর্পিত উপাদান তত্ত্ব। হ্যাক্সার অলিন তত্ত্বের মূল বক্তব্যটা কি? হ্যাক্সার অলিন তত্ত্বের মূল বক্তব্য হচ্ছে যে দেশে যে উপাদান বেশি আছে সেই দেশ সেই উপাদান নিবিড় পণ্য উৎপাদন করবে। মূল বক্তব্যটা বলে দিচ্ছি, যে দেশে
যে উপাদানের প্রাচুর্যতা আছে, মানে কি, যে উপাদানটা বেশি আছে, প্রাচুর্যতা আছে, সেই দেশ সেই পণ্য উৎপাদন করবে এবং রপ্তানি করবে। যে উপাদানের ঘাটতি আছে সেই উপাদান নিবিড় পণ্য আমদানি করবে। এটা হচ্ছে হেক্সার-ওলিন তত্ত্বের মূল বক্তব্য। এটাই হেক্সার-ওলিন তত্ত্বের কি মূল বক্তব্য। তাহলে হেক্সার-ওলিন তত্ত্বটা কি? প্রথমে হেক্সার এই সম্পর্কে বক্তব্য রেখেছিলেন, সেটা হচ্ছে যে দেশে যে উপাদানের প্রাচুর্যতা আছে সেই দেশ সেই পণ্য উৎপাদন করবে এবং রপ্তানি করবে, আর যে উপাদানের ঘাটতি আছে সেই উপাদান নিবিড় পণ্য আমদানি করবে। একটা কথা প্লাস করতে, উপাদানের প্রাচুর্যতা আছে সেই দেশ সেই উপাদান নিবিড় পণ্য হবে, সেই উপাদান নিবিড় পণ্য উৎপাদন করবে এবং রপ্তানি করবে। যে উপাদানের ঘাটতি আছে সেই উপাদান নিবিড় পণ্য আমদানি করবে। এটি হচ্ছে হেক্সার-ওলিনের বক্তব্য। বক্তব্যটা হেক্সারের ছিল, কিন্তু উনি যে বক্তব্যটা দিয়েছেন সেটা কিন্তু প্রচার পায় নাই। সম্ভবত 1919 সালে উনি বক্তব্যটা দিয়েছিলেন, সেটা প্রচার পায় নাই। প্রায় 20 বছর পর 1939 সালের দিকে, 20 বছর পর ওনার ছাত্র ওলিন এটাকে তত্ত্বটাকে আরেকটু পরিমার্জিত করে প্রকাশ করেন, বিশ্বের কাছে এটা প্রচার পায়। ফলে এই তত্ত্বটা ছাত্র এবং শিক্ষক দুইজনের নামে হেক্সার-ওলিন তত্ত্ব নামে পরিচিত। এখন আমি এই তত্ত্বটা বিশ্লেষণে আসব। আমরা দেখেছি বাণিজ্যের ক্ষেত্রে অ্যাডাম স্মিথ পরম ব্যয় সুবিধা তত্ত্ব, রিকার্ডোর তুলনামূলক ব্যয় সুবিধা তত্ত্ব এবং হ্যাবারলার সুযোগ ব্যয় সুবিধা তত্ত্ব দিয়েছেন। এই তত্ত্বের, এই বিশেষ করে রিকার্ডো এবং হ্যাবারলালের তত্ত্বে, যে একটা দেশের একটা পণ্য উৎপাদনে তুলনামূলক সুবিধা বেশি, আরেকটা দেশের আরেকটা পণ্য উৎপাদনে তুলনামূলক সুবিধা বেশি থাকতে পারে। এই কেন ব্যয় সুবিধা সৃষ্টি হয়, কেন ব্যয় সুবিধা সৃষ্টি হয়, এই কারণটা কিন্তু ওনারা ব্যাখ্যা করেন নাই। ওনারা জাস্ট বলেছেন যে এক্স পণ্য উৎপাদনে বাংলাদেশের সুবিধা বেশি আর ওয়াই পণ্য উৎপাদনে শ্রীলঙ্কার সুবিধা বেশি। কিন্তু কেন এই সুবিধা সৃষ্টি হয় এর ব্যাখ্যাটা আসে নাই। এর ব্যাখ্যাটা দিয়েছেন হেক্সার এবং ওলিন তাদের অর্পিত উপাদান তত্ত্বের মাধ্যমে। অর্পিত উপাদানটা কি? অর্পিত উপাদান দেখা যায় যে উপাদান মানে কি, শ্রম আর মূলধন। আমরা দুটো গুরুত্বপূর্ণ উপাদান ধরেছি, শ্রম আর মূলধন।
অর্পিত উপাদান হচ্ছে কোনো দেশে উপাদান শ্রমটা বেশি পরিমাণে প্রদত্ত আছে আর মূলধনটা কম, আবার কোনো দেশে শ্রমের পরিমাণটা কম, তার তুলনায় মূলধনের পরিমাণটা কি আছে, বেশি পরিমাণে প্রদত্ত আছে, অর্পিত আছে। যেমন আমি বাংলাদেশের কথা যদি চিন্তা করি, তো বাংলাদেশে মূলধনের তুলনায় শ্রমের পরিমাণ বেশি, মূলধনের পরিমাণ কম। অন্যদিকে যুক্তরাষ্ট্রে শ্রমের তুলনায় মূলধনের পরিমাণ বেশি। এইভাবে আমরা উপাদানের তুলনামূলক ব্যাখ্যার মাধ্যমে একটা দেশকে শ্রমবহুল দেশ বলতে পারি, আবার মূলধনবহুল দেশ বলতে পারি। যেমন একটা শ্রমবহুল দেশ হতে পারে, শ্রমবহুল দেশ হলে আমরা কি বুঝবো, শ্রম বেশি আর মূলধন কি কম। আর আরেকটা দেশ কি হতে পারে, মূলধন বহুল হতে পারে, তার কিন্তু শ্রম কি কম, মূলধন বেশি, অতএব সে কি হয়ে গেছে, মূলধন বেশি, সে হয়ে গেল মূলধন বহুল দেশ। তাহলে একটা দেশ শ্রমবহুল দেশ হতে পারে, আবার মূলধন বহুল দেশ হতে পারে। যেমন বাংলাদেশে মূলধনের তুলনায় শ্রমের পরিমাণ বেশি, বাংলাদেশ শ্রমবহুল দেশ। যুক্তরাষ্ট্র সেটাতে শ্রমের পরিমাণ তুলনামূলকভাবে কম, মূলধন বেশি, এবং যুক্তরাষ্ট্র হচ্ছে মূলধন বহুল দেশ। আবার দুটো মূলধন বহুল দেশ যদি আমরা তুলনা করি, তাহলে একটা হবে শ্রমবহুল, আরেকটা হবে মূলধন বহুল। যেমন আমরা যুক্তরাষ্ট্র আর কানাডার তুলনা করে দেখলাম যে কানাডাতে যুক্তরাষ্ট্রের তুলনায় মূলধন বেশি, তাহলে কানাডা হয়ে যাবে মূলধন বহুল দেশ আর যুক্তরাষ্ট্র হয়ে যাবে শ্রমবহুল দেশ, যদি যুক্তরাষ্ট্র কানাডার ভিতরে তুলনা করি। যেমন আমরা জানি আমাদের বাংলাদেশ হচ্ছে শ্রমবহুল দেশ। এখন যদি আমি বাংলাদেশের অর্থনীতিকে যদি মালদ্বীপের সাথে তুলনা করি, তাহলে দেখব মালদ্বীপে এক একক শ্রমের জন্য যতটুকু মূলধন ব্যবহৃত হয়, বাংলাদেশে এক একক শ্রমে মূলধন ব্যবহারের পরিমাণ তার চেয়ে বেশি। অতএব মালদ্বীপের তুলনায় বাংলাদেশ হচ্ছে মূলধন বহুল দেশ আর মালদ্বীপ হচ্ছে শ্রমবহুল দেশ। তাহলে আমরা যাদের সাথে বাণিজ্য করি তাদের সাথে তুলনা করে দেখতে হবে আমি শ্রমবহুল না মূলধনবহুল। যেমন বাংলাদেশের বাণিজ্যটা হচ্ছে ইউরোপিয়ান কান্ট্রির সাথে, আমেরিকার সাথে, কানাডার সাথে বেশি। অতএব এগুলা তুলনা করলে দেখা যায় যে বাংলাদেশ শ্রমবহুল দেশ, আর যাদের সাথে বাণিজ্য করে তারা হচ্ছে মূলধনবহুল দেশ। তো দেশকে যেভাবে আমরা শ্রমবহুল আর মূলধনবহুলে বিভক্ত করেছি, পণ্য কিন্তু শ্রমনিবিড় মূলধন নিবিড় হতে পারে। যেমন এক্স পণ্য, কি বলেছি, এক্স পণ্য, এটা কি হতে পারে, শ্রমনিবিড় এক্স পণ্য। আর ওয়াই পণ্যটা আমরা কি ধরে নিয়েছি, ওয়াই পণ্যটা ধরে নিয়েছি মূলধন নিবিড়, মূলধন নিবিড়। আমাদের একটা দেশ যেভাবে শ্রমবহুল দেশ মূলধনবহুল দেশ হতে পারে, ঠিক পণ্য শ্রমনিবিড় হতে পারে, মূলধন নিবিড় হতে পারে। যেমন এক্স পণ্য শ্রমনিবিড় হতে পারে, ওয়াই পণ্য মূলধন নিবিড় হতে পারে। শ্রমনিবিড় পণ্য মানে কি, একটা পণ্য উৎপাদনে যদি শ্রমের ব্যবহারের মাত্রা যদি বেশি হয়, তাহলে সেটা হচ্ছে শ্রমনিবিড় পণ্য। আর কোনো পণ্য উৎপাদনে যদি মূলধনের ব্যবহারের মাত্রা যদি বেশি হয়, তাহলে সেটি হচ্ছে মূলধন নিবিড় পণ্য। আবারও বলছি, একটি পণ্য উৎপাদনে যদি শ্রমের ব্যবহারের মাত্রা যদি বেশি হয়, তাহলে সেই পণ্যটা হচ্ছে শ্রমনিবিড় পণ্য। আর যদি মূলধনের ব্যবহারের মাত্রা বেশি হয়, তাহলে সেটা হচ্ছে মূলধন নিবিড় পণ্য। যেমন
আমরা পোশাক উৎপাদন করি, রেলওয়ে ইঞ্জিন আমরা কি করে আমদানি করি। তাহলে পোশাক শিল্পে মূলধনের তুলনায় শ্রমের ব্যবহারের মাত্রা বেশি। অতএব পোশাক হচ্ছে শ্রম নিবিড় পণ্য। পোশাকটাকে যদি এক্স পণ্য দ্বারা এক্স দ্বারা প্রকাশ করি তাহলে এটা হচ্ছে শ্রম নিবিড় পণ্য। অন্যদিকে রেলওয়ে ইঞ্জিন, এইটাতে কিন্তু শ্রমের ব্যবহারের চেয়ে মূলধনের ব্যবহারের মাত্রাটা বেশি। অতএব রেলওয়ে ইঞ্জিন হচ্ছে মূলধন নিবিড় পণ্য। এর মানে যদি রেলওয়ে ইঞ্জিনটাকে ওয়াই দ্বারা প্রকাশ করি যদি, তাহলে সেটা হচ্ছে কি মূলধন নিবিড় পণ্য। হ্যাক্সানোলিন তত্ত্ব অনুযায়ী যে কি লিখেছে, যে দেশ যে উপাদানের প্রাচুর্যতা আছে, এর মানে যে দেশে যে উপাদানটা বেশি আছে সেই দেশ সেই উপাদান নিবিড় পণ্য উৎপাদন করবে এবং রপ্তানি করবে। আর যে উপাদানের ঘাটতি আছে সেটা সেই উপাদান নিবিড় পণ্য সে আমদানি করবে। তাহলে আমি হ্যাক্সানোলিন তত্ত্ব অনুযায়ী বাংলাদেশের বাণিজ্যটাকে একটু বিশ্লেষণ করি। বাংলাদেশ হচ্ছে শ্রমবহুল দেশ, আর এক্স পণ্য হচ্ছে শ্রম নিবিড়, আর ওয়াই পণ্য হচ্ছে মূলধন নিবিড়। তো যেহেতু বাংলাদেশ শ্রমবহুল দেশ, সেই জন্য বাংলাদেশ কি করবে, শ্রমনিবিড় পণ্য উৎপাদন করবে এবং রপ্তানি করবে হ্যাক্সানোলিন তত্ত্ব অনুযায়ী। আর যেহেতু বাংলাদেশে মূলধন কম, মানে মূলধনের ঘাটতি আছে, সেহেতু মূলধননিবিড় পণ্য ওয়াই বাংলাদেশ কি করবে, আমদানি করবে। এতে বাণিজ্যের মাধ্যমে বাংলাদেশ লাভবান হতে পারবে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের বাণিজ্য যদি আমি বিশ্লেষণ করি বাংলাদেশের সাথে, তাহলে যুক্তরাষ্ট্র হচ্ছে মূলধন বহুল দেশ। আমরা দেখেছি ওয়াই পণ্যটা হচ্ছে মূলধন নিবিড়। যেহেতু যুক্তরাষ্ট্র মূলধন বহুল দেশ, মানে মূলধনের প্রাচুর্যতা রয়েছে, তাহলে হ্যাক্সানোলিন তত্ত্ব অনুযায়ী যুক্তরাষ্ট্র ওয়াই পণ্য মূলধন নিবিড়, অর্থাৎ ওয়াই পণ্য উৎপাদন করবে এবং কি করবে, রপ্তানি করবে। এবং যেহেতু যুক্তরাষ্ট্রে শ্রম কম, মানে শ্রমের ঘাটতি রয়েছে, সেহেতু যুক্তরাষ্ট্র শ্রমনিবিড় পণ্য এক্স বিদেশ থেকে আমদানি করবে। এখন যে দেশ সে যে উপাদানের প্রাচুর্যতা আছে সেই দেশ সেই উপাদান নিবিড় পণ্য উৎপাদন করবে। কেন উৎপাদন করবে এইটার কারণ ব্যাখ্যা করতে গিয়ে হ্যাক্সানোলিন বলেছেন, এভাবে যদি পণ্য উৎপাদন করা হয় তাহলে ব্যয় সুবিধার সৃষ্টি হবে, অর্থাৎ ব্যয় কম পড়বে। অর্থাৎ ওই যে আমরা বলেছি যে তুলনামূলক ব্যয় সুবিধার সৃষ্টি কেন হয়, কেন সৃষ্টি হয় কারণটা কিন্তু রিকার্ডো বা হেবারলাল ব্যাখ্যা করতে পারেন নাই। কারণটা হ্যাক্সানোলিন বলেছেন যে যে উপাদানের প্রাচুর্যতা আছে সেই উপাদান নিবিড় পণ্য উৎপাদন করলে ব্যয় সুবিধার সৃষ্টি হয়, অর্থাৎ ব্যয় কম হয়। কেন ব্যয় কম হয় একটু ব্যাখ্যা দিই। এই ব্যয় কম হওয়ার কারণ হচ্ছে বাংলাদেশ শ্রমবহুল দেশ। তা বাংলাদেশ যদি শ্রমবহুল দেশ হয় তাহলে বাংলাদেশের শ্রমের মূল্য কম হবে না বেশি হবে? ডেফিনেটলি বাংলাদেশের শ্রমের মূল্য কম হবে। বাংলাদেশ যদি শ্রমবহুল দেশ যদি হয় তাহলে বাংলাদেশের শ্রমের মূল্যটা কম হবে আর মূলধনের মূল্যটা বেশি হবে। কারণ আমি স্বীকৃতি দিয়েছি বাংলাদেশ শ্রমবহুল দেশ। তো বাংলাদেশ যদি শ্রমের পরিমাণ বেশি, মানে শ্রমের যোগান বেশি, অতএব শ্রমের মূল্যটা বাংলাদেশে কম হবে। অন্যদিকে বাংলাদেশে মূলধন কম, অতএব মূলধনের মূল্যটা বাংলাদেশে বেশি হবে। এখন বাংলাদেশ যদি শ্রমনিবিড় পণ্য এক্স যদি উৎপাদন করে তাহলে এক্স এর প্রোডাকশন কস্টটা কম হবে। কেন কম হবে? কারণ এক্স পণ্য শ্রমনিবিড়, এক্স পণ্য উৎপাদন করতে গেলে শ্রম বেশি লাগে আর শ্রমের মূল্যটা বাংলাদেশে কম, এই জন্য এক্স পণ্যের প্রোডাকশন কস্টটা কম। আবারও বলছি, যেহেতু বাংলাদেশে শ্রমের প্রাচুর্যতা রয়েছে, শ্রমবহুল দেশ
এবং এক্স পণ্য হচ্ছে শ্রমনিবিড়, সুতরাং এক্স পণ্য উৎপাদন করতে শ্রম বেশি লাগে। আর যেহেতু শ্রমবহুল দেশ বাংলাদেশ, তাহলে এই শ্রম যদি আমরা বেশি লাগাই, এখানে শ্রমের মূল্য কম, অর্থাৎ প্রোডাকশন কস্ট কি হবে? কম হবে এক্স পণ্য উৎপাদনের ক্ষেত্রে। তাহলে এক্স পণ্যের প্রোডাকশন কস্ট বাংলাদেশে কম, অতএব সেটা যদি অধিক মূল্যে আন্তর্জাতিক বাজারে যদি বাংলাদেশ রপ্তানি করতে পারে, সেক্ষেত্রে বাংলাদেশের বাণিজ্য লাভের সৃষ্টি হবে। বাংলাদেশ যদি ওয়াই পণ্য নিজের দেশের ভিতর উৎপাদন করে, তাহলে সেখানে বাংলাদেশের প্রোডাকশন কস্ট বেশি হবে। কেন বেশি হবে? কারণ ওয়াই পণ্যটা হচ্ছে মূলধন নিবিড়, আর বাংলাদেশ শ্রমবহুল দেশ হওয়ার কারণে মূলধনটা কম, এই জন্য বাংলাদেশে মূলধনের মূল্যটা বেশি। আর বাংলাদেশে মূলধনের মূল্যটা বেশি। এখন যদি আমি ওয়াই পণ্য উৎপাদন করি, যেহেতু এটা মূলধন নিবিড়, অর্থাৎ ওয়াই পণ্যে মূলধনের ব্যবহারটা বেশি পড়বে। আর বাংলাদেশে মূলধনের মূল্য বেশি হলে ওয়াই পণ্যের প্রোডাকশন কস্ট বেশি হবে। অতএব আমাদের ওয়াই পণ্য বিদেশ থেকে আমদানি করাটাই ভালো। হ্যাক্সারোলিন তত্ত্ব অনুযায়ী এখন আমি আমেরিকার বাণিজ্যটা চিন্তা করি। আমেরিকার বাণিজ্য, যুক্তরাষ্ট্রের বাণিজ্য। যুক্তরাষ্ট্র মূলধন বহুল দেশ, অতএব যুক্তরাষ্ট্রে মূলধনের মূল্য কম। যেহেতু ওয়াই পণ্যটা মূলধন নিবিড়, সেহেতু যুক্তরাষ্ট্র ওয়াই পণ্য উৎপাদন করলে মূলধন বেশি লাগবে, আর মূলধনের মূল্য কম হওয়ার কারণে ওয়াই পণ্যের প্রোডাকশন কস্ট কম, সো যুক্তরাষ্ট্র ওয়াই পণ্য উৎপাদন করবে। অর্থাৎ যে দেশের যে উপাদানের প্রাচুর্যতা আছে, যুক্তরাষ্ট্রে মূলধনের প্রাচুর্যতা আছে, সেই দেশ সেই উপাদান নিবিড়, অর্থাৎ মূলধন নিবিড় পণ্য উৎপাদন করবে। এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের প্রোডাকশন কস্ট কি হবে? কম হবে। একইভাবে যুক্তরাষ্ট্র যদি এক্স পণ্য উৎপাদন করতে চায়, তাহলে প্রোডাকশন কস্টটা বেশি হবে। আর যুক্তরাষ্ট্রের শ্রম কম, অর্থাৎ যুক্তরাষ্ট্রের শ্রমের মূল্য তুলনামূলকভাবে বেশি হবে। এক্স পণ্য উৎপাদনে শ্রম বেশি লাগে, অতএব যুক্তরাষ্ট্রে এক্স পণ্য উৎপাদন করলে বেশি শ্রম লাগবে, বেশি শ্রম লাগলে শ্রমের মূল্য বেশি, প্রোডাকশন কস্টটা বেড়ে যাবে। এই জন্য যুক্তরাষ্ট্রে এক্স পণ্য বিদেশ থেকে আমদানি করা উচিত। এটাই হচ্ছে হ্যাক্সারোলিন তত্ত্ব। তাহলে হ্যাক্সারোলিন তত্ত্বকে আমি এইভাবে বলতে পারি, একটি শ্রমবহুল দেশ শ্রমনিবিড় পণ্য উৎপাদন করবে এবং রপ্তানি করবে, এবং একটি মূলধনবহুল দেশ মূলধন নিবিড় পণ্য উৎপাদন করবে এবং রপ্তানি করবে। আবার হ্যাক্সারোলিন তত্ত্বকে আমি এইভাবে বলতে পারি, একটি প্রাচুর্য উপাদান নিবিড় দেশ প্রাচুর্য উপাদান নিবিড় পণ্য উৎপাদন করবে এবং রপ্তানি করবে, এবং দুষ্প্রাপ্য উপাদান নিবিড় পণ্য বিদেশ থেকে আমদানি করবে। দুষ্প্রাপ্য উপাদান নিবিড়, দুষ্প্রাপ্য উপাদান কোনটা? যে উপাদানের তার ঘাটতি আছে। যেমন বাংলাদেশে মূলধনের ঘাটতি আছে, মূলধন দুষ্প্রাপ্য উপাদান। যুক্তরাষ্ট্রের শ্রম কম, শ্রম হচ্ছে দুষ্প্রাপ্য উপাদান। তাহলে আমরা হ্যাক্সারোলিন তত্ত্বটা আমরা বুঝলাম। এখন আরেকটু বোঝার চেষ্টা করি। আচ্ছা, আমরা একটু দেখি, এখানে আমরা একটু দেখি, সেটা হচ্ছে একটা দেশ শ্রমবহুল মূলধনবহুল, শ্রমের পরিমাণ বেশি হলে শ্রমবহুল, মূলধনের পরিমাণ বেশি হলে মূলধনবহুল। এখন আমি একটা এইভাবে লিখলাম, পিএল বাই কত পিকে। এটা এদেশের উপকরণ মূল্যের অনুপাত। কিসের অনুপাত? এদেশের উপকরণ মূল্যের অনুপাত। অর্থাৎ শ্রমের মূল্য আর মূলধনের মূল্যের অনুপাত। আমরা জানি অনুপাত মানে কি? শ্রমের মূল্য আর মূলধনের মূল্যের অনুপাত। এই যে অনুপাত চিহ্ন, অনুপাতকে ভগ্নাংশে ব্যবহার করলে পূর্ব রাশিটা লবে যাবে, আর উত্তর রাশিটা কোথায় যাবে? হরে। এই জন্য আমরা বলেছি পিএল বাই পিকে শ্রমের মূল্য মূলধনের মূল্যের অনুপাত, সংক্ষেপে উপকরণ মূল্যের অনুপাত। দয়া করে উপকরণ অনুপাত বলবে না, উপকরণ অনুপাত হচ্ছে অন্যটা, অর্থাৎ পরিমাণের, উপকরণের পরিমাণের অনুপাত। এটা হচ্ছে উপকরণের মূল্যের অনুপাত। এদেশের ইজ গ্রেটার দেন পিএল বাই পিকে, বিদেশের। আমরা কি লিখেছি?
আমরা লিখেছি এদেশের উপকরণ মূল্যের অনুপাত ইজ গ্রেটার দেন বিদেশের উপকরণ মূল্যের অনুপাত। এখন আমাদের প্রশ্ন হলো এখানে কোন দেশটি মূলধনবহুল দেশ আর কোন দেশটি শ্রমবহুল দেশ? আমার আনসার হচ্ছে এ দেশ হচ্ছে মূলধনবহুল, এদেশ মূলধনবহুল দেশ, আর বিদেশটা হচ্ছে শ্রমবহুল দেশ। অর্থাৎ যদি PL by PK of A greater than PL by PK of B হয়, তাহলে A হয়ে যাবে মূলধনবহুল দেশ আর B হবে শ্রমবহুল দেশ। আর যদি স্মলার দেন হতো তাহলে উল্টে যেত, তখন এই যে স্মলার দেন, আগে স্মলার দেন ছিল, স্মল ছিল বি দেশ, এই যে শ্রমবহুল। এখন স্মল এ দেশ হলে এ হবে শ্রমবহুল, আর গ্রেটার দেন তো আগে এ ছিল, এখন কি হয়ে গেছে বি হয়ে যাবে উল্টাটা মূলধনবহুল দেশ। মুখস্থ করার কোনো প্রয়োজন নাই, একটু বুদ্ধি দিয়ে চিন্তা করি, আনসার আমরা পেয়ে যাব। মানে এখানে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড হতে বড়। লেফট হ্যান্ড সাইড মানে PL by PK একটা ভগ্নাংশ, একটা অনুপাত মানে কি একটা ভগ্নাংশ। একটা ভগ্নাংশ বড় হয় দুটো কারণে, একটা লব বড় হলে ভগ্নাংশের মান বড় হয়, আর একটা হচ্ছে হর ছোট হলে ভগ্নাংশের মানটা কি হয়, বড় হয়। ক্লিয়ার? একটা ভগ্নাংশের মান বড় হয় দুটো কারণে, একটা হচ্ছে লব বড় হলে ভগ্নাংশের মান বড় হয়, একটা হচ্ছে হর ছোট হলে ভগ্নাংশের মান বড় হয়। আরেকটা জিনিস মনে রাখতে হবে, মনে করি হরটা আগের জায়গায়, তাহলে লব বড় হলে ভগ্নাংশের মান বড় হবে। মনে করি লব আগের জায়গায়, বাড়েও নাই কমে নাই, সেক্ষেত্রে হর ছোট হলে ভগ্নাংশের মান বড় হবে। আর যদি দুইটাই যদি পরিবর্তন হয়, লব বেড়ে গেছে হর কমে গেছে, ভগ্নাংশের মান বড় হবে। ক্লিয়ার? এখন আমরা আসি বিদেশের উপকরণ মূল্যের অনুপাত হতে এ দেশের উপকরণ মূল্যের অনুপাত বেশি, মানে বিদেশের এই ভগ্নাংশের মান হতে এ দেশের ভগ্নাংশের মান বেশি। তাহলে ভগ্নাংশের মান কখন বেশি হয়? হর কি হলে? ছোট হলে। এর মানে বিদেশের হর পিকে হতে এ দেশের হর পিকেটা ছোট। পিকে কোন দেশের? এ দেশের। স্মলার দেন পিকে কোন দেশের? বিদেশের। আমি কি বলেছি? একটি ভগ্নাংশের মান বড় হয় কখন? হর কি হলে? ছোট হলে। যেন হরে 5 দিয়ে ভাগ করলে যে মান পাবো, 4 দিয়ে ভাগ করলে মান তার চেয়ে বড় হবে, 3 দিয়ে ভাগ করলে মান তার চেয়ে বড় হবে। মানে হর যত ছোট হবে ভগ্নাংশের মান তত বড় হবে। তাহলে এই বিদেশের উপকরণ মূল্যের অনুপাত মানে এই ভগ্নাংশ হতে এ দেশের উপকরণ মূল্যের অনুপাত, এই ভগ্নাংশটা বড়, এর মানে বিদেশের হর পিকে হতে এ দেশের হর পিকে কি হবে? ছোট হবে। এর মানে কি? এর মানে বিদেশে মূলধনের মূল্যের চেয়ে এ দেশে মূলধনের মূল্য কম। বিদেশে মূলধনের মূল্যের চেয়ে এ দেশের মূলধনের মূল্য কম। এদেশের মূলধনের মূল্য কম, এর মানে এদেশে মূলধনের পরিমাণ বেশি। এর মানে এদেশে মূলধনের পরিমাণ বেশি, অতএব এদেশ হচ্ছে মূলধন বহুল দেশ। আর একে যদি মূলধন বহুল দেশ বলি, তাহলে তুলনামূলকভাবে চিন্তা করলে বিদেশ হয়ে যাবে শ্রমবহুল দেশ। হয়ে গেল? আচ্ছা, আমি তো হর দিয়ে পরীক্ষা করেছি না, একটু লব দিয়ে পরীক্ষা করি। লব দিয়ে যদি পরীক্ষা করতে চাই, ভগ্নাংশের মান বড় হতে হলে লব কি হতে হবে? বড় হতে হবে। তাহলে ডেফিনেটলি বিদেশের লবের চেয়ে এ দেশের লব বড়। এ দেশের লবটা হচ্ছে প্রাইস অফ লেবার ইজ গ্রেটার দেন বিদেশের লব হচ্ছে প্রাইস অফ লেবার। অর্থাৎ বিদেশের শ্রমের মূল্যর চেয়ে এ দেশের শ্রমের মূল্য বড় হতে হবে। কেন বড় লিখেছে? কেউ বললো হঠাৎ করে স্যার এখানে গ্রেটার দেন লিখলেন কিভাবে? আমি বলছি যে
এই ভগ্নাংশতে এই ভগ্নাংশ বড়। এর পিছনে একটা কারণ হলো বড় হতে হলে ভগ্নাংশের মান, এই পুরাটা কিন্তু ভগ্নাংশ, লব বাই হর, এই পুরাটা যদি বড় হতে হয় তাহলে লব বড় হতে হবে। এর মানে বিদেশের শ্রমের মূল্যের চেয়ে এ দেশের শ্রমের মূল্য লবে আছে না, বড় হতে হবে। তাহলে আমরা কি দেখলাম? আমরা দেখলাম বিদেশের শ্রমের মূল্যের চেয়ে এ দেশের শ্রমের মূল্য বেশি। এ দেশের শ্রমের মূল্য বেশি, এর অর্থ কি? এ দেশের শ্রমের পরিমাণ কম। এ দেশের শ্রমের মূল্য বেশি, এর মানে কি? এ দেশের শ্রমের পরিমাণটা কি কম? কারণ যেখানে শ্রমের সাপ্লাইটা কম থাকে সেখানে মূল্যটা কি হয়? বেশি হয়। যেমন গ্রাম অঞ্চল হতে শহর অঞ্চলে শ্রমের মূল্যটা বেশি, এর কারণ হচ্ছে গ্রামের তুলনায় শহরে শ্রমের সাপ্লাইটা কম থাকে। এই জন্য এখানে শ্রমের মূল্যটা কি হয়? বেশি হয়। যেখানে শ্রমের সাপ্লাই বেশি থাকে সেখানে শ্রমের মূল্য কম হয়। যাক, তা আমরা দেখছি বিদেশের শ্রমের মূল্যের চেয়ে এ দেশের শ্রমের মূল্য বেশি। এই যে শ্রমের অধিক মূল্য, এটা আমাকে ইনফরমেশন দিচ্ছে যে এখানে শ্রমের পরিমাণটা কম। শ্রমের পরিমাণ কম বলে শ্রমের মূল্যটা বেশি। তাহলে শ্রমের পরিমাণ কম, এর মানে এ দেশে শ্রমের ঘাটতি রয়েছে। অর্থাৎ এ দেশে শ্রম হচ্ছে দুষ্প্রাপ্য উপাদান। এর মানে কি? যদি শ্রম যদি দুষ্প্রাপ্য উপাদান হয়, তুলনামূলকভাবে মূলধন হচ্ছে কি? প্রাচুর্য উপাদান। এর মানে এ দেশ হচ্ছে মূলধন নিবিড় দেশ আর বিদেশ হচ্ছে শ্রম নিবিড় দেশ। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যখনই আমরা পিএল বাই পি কে এ গ্রেটার দেন পিএল বাই পি কে বি বলবো, তারপরে যদি আমি লিখি এখানে, অর্থাৎ এখানে এ দেশ হচ্ছে মূলধন বহুল দেশ আর বি দেশ হচ্ছে শ্রমবহুল দেশ, আশা করি আমরা বুঝতে পারবো। অনেক সময় এটা লিখে যখন আমরা বলি এ দেশ শ্রমবহুল আর মূলধন বহুল আর বিদেশ শ্রমবহুল, তো আমরা কিন্তু অনেকেই বুঝি না। তাই আশা করি আমরা বুঝতে পেরেছি। আশা করি আমরা এখন পারবো কোনটা শ্রমবহুল দেশ আর কোনটা মূলধন বহুল দেশ। আচ্ছা, এখন একটু আগে বলেছিলাম যে এক্স পণ্য হচ্ছে মানে শ্রমনিবিড় আর ওয়াই পণ্য বলেছিলাম কি? মূলধন নিবিড়। ক্লিয়ার? অথবা এক্স পণ্য যদি মূলধন নিবিড় হয় তাহলে ওয়াই পণ্য কি হবে? শ্রম নিবিড়। আমরা যদি এক্স পণ্য যদি মূলধন নিবিড় বলি তাহলে তুলনামূলকভাবে ওয়াই পণ্যটা কি হয়ে যাবে? শ্রম নিবিড় হয়ে যাবে। এখন একটা পণ্য মূলধন নিবিড় আর শ্রম নিবিড় আমি এটা কিভাবে বুঝবো? আমি যদি দেখি এক একক শ্রম, আমি একটা উদাহরণ দিচ্ছি। মনে করি একটা এক্স পণ্যের ক্ষেত্রে ক্যাপিটাল লেবার রেশিও হচ্ছে 5, কার? এক্স পণ্যের ক্ষেত্রে। আর ওয়াই পণ্যের ক্ষেত্রে ক্যাপিটাল লেবার রেশিও হচ্ছে 4। তাহলে আমি বলবো এক্স পণ্য হচ্ছে মূলধন নিবিড় আর ওয়াই পণ্য হচ্ছে শ্রম নিবিড়। কিভাবে বললাম? লক্ষ্য করো যে এক্স পণ্যে ক্যাপিটাল লেবার রেশিও 5, এর মানে এক্স পণ্যে এক একক শ্রমের জন্য 5 একক মূলধন লাগে। এক্স পণ্য এক একক শ্রমের বিনিময়ে, এক একক শ্রমের বিনিময়ে না, এক একক শ্রমের জন্য 5 একক কি লাগে? মূলধন লাগে এক্স পণ্যে। এটা কিভাবে লাগে? আমি কেন এক একক শ্রম বললাম? এক একক তো কোথায় নাই। একটু কি করি, কে বাই এল সমান 5 লিখেছি না, 5 লিখলাম, নিচে কত আছে? 1 না? 5 যে কথা, 5/1 একই কথা। তাহলে কে বাই এল ইকুয়াল টু 5। আমি কি পড়েছি যে শ্রম এক একক লাগলে মূলধন লাগে 5 একক। আর এখানে ক্যাপিটাল লেবার রেশিও কত? 4 মানে কত? 4/1। লেবার এক একক লাগলে ক্যাপিটাল লাগে কত? 4 একক। তাহলে ওয়াই পণ্যে এক একক লেবারের জন্য 4 একক ক্যাপিটাল লাগে, আর এক্স পণ্যে এক একক লেবারের জন্য, শ্রমের জন্য 5 একক ক্যাপিটাল লাগে। তাহলে কোনটা মূলধন বহুল? এক্স মূলধন বহুল পণ্য, মানে মূলধন নিবিড় পণ্য, আর ওয়াই হচ্ছে শ্রম নিবিড় পণ্য। ঠিক আছে? এগুলো তুলনামূলক আলোচনা। হ্যাঁ,
যদি আমি বলতাম কে বাই এল সমান 7 ওয়াই পণ্যের ক্ষেত্রে, যে অর্থাৎ ওয়াই পণ্যের ক্ষেত্রে 1 একক লেবারের জন্য 7 একক মূলধন লাগে, আর এক্স পণ্যের ক্ষেত্রে 1 একক লেবারের জন্য মূলধন লাগে কত? 5 একক। তাহলে মূলধন কোথায় বেশি লাগছে? ওয়াই পণ্যে। ওয়াই কি হয়ে যাবে? মূলধন নিবিড় পণ্য, আর এক্স হয়ে যাবে শ্রম নিবিড় পণ্য। আর যদি ক্যাপিটাল লেবার রেশিও 4 থাকে তাহলে এক্স হয়ে যাবে মূলধন নিবিড়, কারণ 1 একক লেবারের জন্য ওয়াই পণ্য উৎপাদন করতে 4 একক মূলধন লাগে, আর এক্স এর ক্ষেত্রে লাগে 5 একক মূলধন। মূলধন বেশি লাগে এক্স এর ক্ষেত্রে, অতএব এক্স হয়ে যাবে মূলধন নিবিড় পণ্য। আশা করি বোঝাতে পেরেছি। তাহলে এখন কিন্তু এই রেশিও দেখে আমরা বুঝে ফেলবো কোনটা শ্রমবহু শ্রম নিবিড় আর কোনটা মূলধন নিবিড় পণ্য। এখন আরেকটা বিষয়ে একটু দৃষ্টি আকর্ষণ করছি। আমরা জানি, আমরা এদিকে লেবার ধরেছি, এদিকে ক্যাপিটাল ধরেছি। আমরা ফার্স্ট ইয়ারে পড়েছি মাইক্রো ইকোনমিক্সে, আবার সেকেন্ড ইয়ারও পড়েছি যে এই মূল্য রেখা আর সমউৎপাদন রেখা যে বিন্দুতে স্পর্শ করে সেই বিন্দুতে একজন উৎপাদক উৎপাদন করে। কেন? এই স্পর্শ বিন্দুতে সে সবচেয়ে কম খরচে উৎপাদন করে, সবচেয়ে কম খরচে উৎপাদন করে। কেন? সে যদি এই বিন্দুতে যদি উৎপাদন করত, এই যে খরচ কি হতো? আরো বেশি হতো। উপরের খরচ রেখা, এই বিন্দু উপরের আরো খরচ রেখা, খরচ আরো বেশি পড়তো। কিন্তু স্পর্শ বিন্দুতে সবচেয়ে নিচের খরচ রেখায় উৎপাদন করা যায়, এই জন্য স্পর্শ বিন্দুতে উৎপাদন খরচ সবচেয়ে কম পড়ে। সেক্ষেত্রে আমরা লেবার কতটুকু ইউজ করছি? ও এল নট। ক্যাপিটাল কতটুকু? ও কে নট। তাহলে মূলধন শ্রম অনুপাতটা কত এখানে? কে বাই এল সমান ও কে নট বাই ও এল নট। ও কে নট বাই ও এল নট হচ্ছে মূলধন শ্রম অনুপাত। ও এল নট বাই ও কে নট, মনে করি এটা হচ্ছে 10, ও এল নট আর এটা হচ্ছে 30, অর্থাৎ মূলধন শ্রম অনুপাত হচ্ছে 30/10 সমান কত? 3। এর মানে হচ্ছে কি? এর মানে হচ্ছে যে 1 একক শ্রমের জন্য যদি 3 একক, কাল্পনিক উদাহরণ, 1 একক শ্রমের জন্য যদি আমি 3 একক মূলধন যদি ব্যবহার করি, 3 একক মূলধন যদি ব্যবহার করি, তাহলে আমার উৎপাদন খরচ সব সময় কম হবে। কেন? আমরা দেখেছি এই স্পর্শ বিন্দুতে উৎপাদন করলে সবচেয়ে নিচের সমখরচ রেখায় উৎপাদন করা যায়, এখানে সবচেয়ে কম খরচ হয়। সেক্ষেত্রে ক্যাপিটাল লেবার রেশিও হচ্ছে ও কে নট বাই ও এল নট। এটা কাল্পনিক উদাহরণ, 10 জন শ্রমিক আর 30 একক মূলধন, কত? 3। মানে 1 একক শ্রমের জন্য 3 একক মূলধন হলে সবচেয়ে কম খরচে উৎপাদন করা যাবে। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি, আমরা যদি 100 একক শ্রম যদি ইউজ করি, তাহলে আমরা ইউজ করবো 300 একক মূলধন। আমাদের ক্যাপিটাল লেবার রেশিও কত হবে? 3। আমরা যদি 200 একক শ্রম যদি ইউজ করি, তাহলে 600 একক মূলধন ব্যবহার করব। ক্যাপিটাল লেবার রেশিও কত হবে? 3। নিঃসন্দেহে এখানকার উৎপাদনের চেয়ে এখানকার উৎপাদন বেশি। যদি স্থির মাত্রাগত হয় ডবল উৎপাদন হবে, স্থির মাত্রাগত উৎপাদন হলে ডবল উৎপাদন হবে, কারণ স্থির মাত্রাগত উৎপাদনে উপকরণ দ্বিগুণ হলে উৎপাদনও দ্বিগুণ হয়। শ্রম 100 থেকে 200 দ্বিগুণ হয়েছে, মূলধন 300 থেকে 600 দ্বিগুণ হয়েছে, উৎপাদনও দ্বিগুণ হবে। কিন্তু উপকরণ অনুপাত কত? 3, ইট ইজ কনস্ট্যান্ট। তাহলে মনে রাখতে হবে, একটা ফার্ম তার কাম্য উপকরণ অনুপাত সব সময় কি রাখে? স্থির রাখে। একটা ফার্ম সব সময় তার কাম্য উপকরণ অনুপাত কি রাখে? স্থির রাখে। ঠিক আছে? সব সময় কাম্য উপকরণ অনুপাত স্থির রাখে। এখন আমি একটু দেখাচ্ছি, এদিকে লেবার, এদিকে ক্যাপিটাল। মনে করি আমরা এই রেখাতে উৎপাদন করি, মানে এই রেখার প্রত্যেকটা বিন্দু হচ্ছে সমউৎপাদন রেখা এবং সমখরচ রেখার স্পর্শ বিন্দু, যেটাকে আমরা এক্সপেনশন পাথ বলি, সম্প্রসারণ পথ বলি। সম্প্রসারণ পথের যত উপরের দিকে যাব তত উৎপাদনের পরিমাণ বাড়বে। প্রত্যেকটা বিন্দু সবচেয়ে কম খরচে উৎপাদন নির্দেশ করে। এর মানে প্রত্যেকটা বিন্দু সম উৎপাদন রেখা এবং সম খরচ রেখার স্পর্শ বিন্দু।
এই যে সম্প্রসারণ পথ, এটা মূল বিন্দু হতে সরলরৈখিক। অর্থাৎ এই বিন্দুর যে ক্যাপিটাল রেবার রেশিও, এই বিন্দুর ক্যাপিটাল, এই বিন্দুর ক্যাপিটাল রেবার রেশিও, প্রত্যেকটা বিন্দুর মূলধন শ্রম অনুপাত, সংক্ষেপে উপকরণ অনুপাত কনস্ট্যান্ট। কেন কনস্ট্যান্ট? কারণ সরলরেখার প্রত্যেকটা বিন্দুতে ঢাল কি হয়? সমান হয়। যে এখানে ক্যাপিটাল লেবার রেশিওটা কত? E1 L1 বাই OL1, E1 L1 বাই OL1, অথবা আমি বলতে পারি কত? OK1 বাই OL1। ঠিক আছে। আবার এই বিন্দুতে ক্যাপিটাল লেবার রেশিওটা কত? সেটা হচ্ছে E2L2 বাই কত? OL2, বা OL2 আর E2L2 এর জায়গায় আমরা লিখতে পারি OK2। এবং এরা দুইটাই কি পরস্পর কি সমান। এখানে যে অনুপাত, এখানে একই অনুপাত, যেহেতু এই রেখার প্রত্যেকটা বিন্দুতে ঢাল কি সমান। ক্লিয়ার? আচ্ছা, এখন একটা কথা বলছি, যদি এই মূলধন শ্রম অনুপাত রেখা OS রেখাটা যদি OT হতো, এই মূলধন শ্রম অনুপাত রেখা OS রেখা না হয়ে যদি কি হতো? OT হতো, তখন আমি বলতাম মূলধন এবং শ্রম অনুপাতটা OT রেখাতে বেশি। কিভাবে দেখাই? এই যে OT রেখার এটা F1 বিন্দুতে মূলধন শ্রম অনুপাত হচ্ছে F1 L1 বাই OL1, definitely it is greater than E1 L1 বাই OL1। OS রেখার E1 বিন্দুতে মূলধন শ্রম অনুপাত হচ্ছে E1 L1 বাই OL1, কারণ E1 বিন্দুতে শ্রম লাগে OL1, মূলধন লাগে E1 L1। ঠিক আছে, তাহলে মূলধন শ্রম অনুপাত হচ্ছে E1 L1 বাই OL1। আর OT রেখার F1 বিন্দুতে মূলধন শ্রম অনুপাত হচ্ছে F1 L1 ডিভাইডেড বাই OL1, মূলধন F1 L1 OL1। আমরা দেখি এই দুইটা হর পরস্পর কি সমান, কিন্তু E1 L1টা হচ্ছে কি ছোট আর F1 L1টা হচ্ছে কি বড়। অর্থাৎ এই দুইটা ভগ্নাংশের হর একই, কিন্তু এইটার লবের চেয়ে এইটার লব বড়, ফলে এই মানটা বড় হবে। মানে F1 L1 বাই OL1, F1 L1 বাই OL1টা বড় হবে। অর্থাৎ মূলধন শ্রম অনুপাত কোনটাতে বেশি? OT-তে বেশি। অতএব লিখে রাখো, উপকরণ অনুপাত রেখা খাড়া হলে, এই OS এর চেয়ে OT খাড়া না? খাড়া হলে মূলধন শ্রম অনুপাত বেশি নির্দেশ করে। উপকরণ অনুপাত রেখা যদি কি হয়? খাড়া হয়, তাহলে মূলধন শ্রম অনুপাত কি করে? বেশি নির্দেশ করে। মনে করি এটা হচ্ছে বাংলাদেশের মূলধন শ্রম অনুপাত রেখা OS, আর এটা হচ্ছে যুক্তরাষ্ট্রের মূলধন শ্রম অনুপাত রেখা। তাহলে যুক্তরাষ্ট্রের মূলধন শ্রম অনুপাত ইজ গ্রেটার দেন বাংলাদেশের মূলধন শ্রম অনুপাত। অর্থাৎ US এরটা বাংলাদেশের চেয়ে কি বড়। এর মানে বাংলাদেশে 1 একক শ্রমের জন্য যে পরিমাণ মূলধন লাগে, যুক্তরাষ্ট্রে 1 একক শ্রমের জন্য মূলধন তার চেয়ে কি লাগে? বেশি লাগে। অর্থাৎ যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে ওই পণ্যের মূলধন নিবিড়তা কি বেশি। ঠিক আছে? জি। এখন আমরা এই আইডিয়া নিলাম, এখন আমরা হেক্সার-ওলিন তত্ত্বের ফিনিশিংটা দিয়ে দেব। আমরা হেক্সার-ওলিন তত্ত্বের কি করব? একটা ফিনিশিং কি করব? দিয়ে দেব। সেক্ষেত্রে চিত্রটা কৌশলে আঁকতে হবে। চিত্রটা হেক্সার-ওলিন তত্ত্বের আনসার দুই এক ভিন্ন ভিন্ন চিত্রের মাধ্যমে দেওয়া যায়। আমি যেটা দিচ্ছি এটা প্রচলনটা বেশি, আমরা এটাই দেব পরীক্ষার হলে। প্রথমে কি করব? একটা আন্তর্জাতিক, প্রথমে আমি এ দেশের মূল্যরেখা অঙ্কন করছি। কার? এ দেশের। প্রথমে এ দেশের মূল্যরেখা অঙ্কন করছি, এরপরে আমি বি দেশের মূল্যরেখা অঙ্কন করছি। প্রথমে আমি কি করেছি?
এ দেশের মূল্যরেখা অঙ্কন করেছি, এ এ এ, আর বিদেশের মূল্যরেখা হচ্ছে বি 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 ওয়ান বি ওয়ান। একটা কথা বলে রাখি, আমি বলেছি মূল্যরেখা যদি সমান্তরাল হয় তাহলে একই মূল্য নির্দেশ করে। আমি এদেশেরও মূল্যরেখা দুইটা আঁকতে পারতাম, কিন্তু আমার একটা মূল্যরেখা দিয়ে কাজ হয়ে যাচ্ছে, এই জন্য একটা এঁকেছি। কিন্তু বিদেশের মূল্যরেখা আমার দুটো আঁকতে হবে, কিন্তু একই মূল্য, কারণ একই দেশে তো দুইটা মূল্য হয় না, একই মূল্য হয়। এই জন্য বিদেশের মূল্যরেখা যেটা দুইটা অঙ্কন করেছি সেটা সমান্তরাল করে অঙ্কন করেছি। এখন মূল্যরেখার ঢাল কোনটার বেশি, এ দেশের বেশি না বি দেশের বেশি? এ দেশের মূল্যরেখার ঢাল বেশি। কেন? কারণ হচ্ছে এ দেশের মূল্যরেখাটা খাড়া, তাহলে মূল্যরেখার ঢাল স্লোপ কার? এ দেশের গ্রেটার দেন স্লোপ কার? বিদেশের। অর্থাৎ বিদেশের মূল্যরেখার স্লোপ হতে এ দেশের মূল্যরেখার স্লোপ বেশি, কারণ আমরা জানি খাড়া রেখার স্লোপ বেশি। এই ফ্ল্যাটার রেখা হতে খাড়া রেখার স্লোপ বেশি, এ দেশের মূল্যরেখার স্লোপ বেশি। এখন মূল্যরেখার স্লোপ কত সেটা আমরা ফার্স্ট ইয়ারে মাইক্রো ইকোনমিক্সে পড়েছি, সেকেন্ড ইয়ারে মাইক্রো ইকোনমিক্সে পড়েছি। মূল্যরেখার স্লোপ হচ্ছে পিএল বাই পিকে, মানে এ দেশের পিএল বাই পিকে গ্রেটার দেন বি দেশের পিএল বাই পিকে। অর্থাৎ মূল্যরেখার স্লোপ হচ্ছে যে শ্রমের মূল্য আর মূলধনের মূল্যের অনুপাত, শ্রমের মূল্য এবং মূলধনের মূল্যের কি অনুপাত। ঠিক আছে, শ্রমের মূল্য এবং মূলধনের মূল্যের কি অনুপাত। কত বড় ভুল করলাম, এখানে লেবার লিখতে হবে আর এদিকে কি লিখতে হবে? ক্যাপিটাল। কত বড় ভুল করেছি। ঠিক আছে, জি, লেবার আর ক্যাপিটাল। এই যে মূল্যরেখা অঙ্কন করেছি না, লেবার আর ক্যাপিটাল। তাহলে আমরা বুঝে ফেললাম এ দেশের উপকরণ মূল্যের অনুপাত বি দেশের উপকরণ মূল্যের অনুপাত হতে বেশি। এর মানে এ হচ্ছে মূলধন বহুল দেশ আর বি হচ্ছে শ্রমবহুল দেশ। এই মামলাটা এর আগে শেষ করে দিয়েছি। এখন আমরা এক কাজ করব, এর একটা বিন্দু নেব আর বিতে একটা বিন্দু নেব, এই দুইটা বিন্দু দিয়ে একটা সম উৎপাদন রেখা অঙ্কন করব স্পর্শ করে। এক্স পণ্যের সম উৎপাদন রেখা অঙ্কন করেছি। কার সম উৎপাদন রেখা অঙ্কন করেছি? এক্স পণ্যের সম উৎপাদন রেখা করে অঙ্কন করেছি। এ দেশের মূল্য রেখাকে স্পর্শ করে আর বি দেশের মূল্য রেখাকে স্পর্শ করে আমি কি করেছি? এক্স পণ্যের সম উৎপাদন রেখা অঙ্কন করেছি। এ দেশের মূল্য রেখা অনুযায়ী এক্স পণ্যের সম উৎপাদন রেখা একটু যোগ করি। এক্স পণ্যের সম উৎপাদন রেখা ইউ1 বিন্দুতে কি করেছে? স্পর্শ করেছে। এ দেশের মূল্য রেখা অনুযায়ী এক্স পণ্যের সম উৎপাদন রেখা ইউ1 বিন্দুতে কি করেছে? স্পর্শ করেছে। এক্ষেত্রে এ দেশের মূলধন শ্রম অনুপাত ও এস রেখা দ্বারা প্রকাশ পায়। এ দেশের এক্স পণ্য উৎপাদনের ক্ষেত্রে মূলধন শ্রম অনুপাত ও এস রেখা দ্বারা প্রকাশ পায়। এরপরে স্পর্শবিন্দু এটা একটু যোগ করি। এই কি করলাম একেবারে, এই যে তোমরা সুন্দর করে স্কেল দিয়ে কি করবা? যোগ করবা। হ্যাঁ, জি। এখন আমরা একটু দেখি, এটা হচ্ছে F1 বিন্দু। এক্স পণ্য বিদেশের মূল্য রেখা এবং এক্স পণ্যের সম উৎপাদন রেখা F1 বিন্দুতে স্পর্শ করেছে। এই যে কালো রেখাটা কি করেছে? লাল রেড কালারকে এখানে স্পর্শ করেছে। এর মানে কি F1 বিন্দুতে বিদেশের F1 বিন্দুতে সবচেয়ে কম খরচে এক্স পণ্য উৎপাদন করা যায়।
আর এদেশের E1 বিন্দুতে সবচেয়ে কম খরচে এক্স পণ্য উৎপাদন করা যায়। আমরা জানি উৎপাদন রেখা মূল্য রেখা যে বিন্দুতে স্পর্শ করে সেই বিন্দুতে সবচেয়ে কম খরচে পণ্য উৎপাদন করা যায়। এখন এক্স পণ্য উৎপাদন করার ক্ষেত্রে বিদেশের মূলধন শ্রম অনুপাত কোন রেখাটা নির্দেশ করে? ওটি রেখাটা নির্দেশ করে। ঠিক আছে, ওটি রেখাটা নির্দেশ করে। ক্লিয়ার? জি। আচ্ছা, এখন আমি এক কাজ করি, ঠিক এইটাতে যে এক্স পণ্যের উৎপাদন রেখা যেভাবে এদেশের মূল্য রেখাকে স্পর্শ করেছে, বিদেশের মূল্য রেখাকে কি করেছে? স্পর্শ করেছে। ঠিক একইভাবে কি করব, যে এখানেও আরো দুইটা বিন্দু নেব। একইভাবে আমি আরো কি করব, আরেকটা উৎপাদন রেখা অঙ্কন করব। এটা ওয়াই পণ্যের, এটা এদিকে যদি বাড়াই তাহলে এক্স পণ্যের উৎপাদন রেখাকে কি করবে? ছেদ করবে। ছেদ করলে কোনো অসুবিধা নাই। আবার কেউ বলে দিতে পারে, স্যার দুটি উৎপাদন রেখা তো কখনো ছেদ করতে পারে না, আপনি তো ছেদ করে ফেললেন। জি, আমি আপনাদের সাথে একমত, দুটি উৎপাদন রেখা কখনো ছেদ করতে পারে না। সেটা একই পণ্যের ক্ষেত্রে, একই পণ্যের ক্ষেত্রে। এখানে এক্স একটা পণ্য আর ওয়াই আর একটা পণ্য, ভিন্ন ভিন্ন পণ্য, তাহলে ভিন্ন ভিন্ন পণ্যের দুটি উৎপাদন রেখা কি হতে পারে? ছেদ করতে পারে। ঠিক আছে, ওইটা কোনো অসুবিধা নেই ছেদ করাতে। আরেকটা ওয়াই পণ্যের উৎপাদন রেখা অঙ্কন করেছি, সেটা এদেশের মূল্য রেখাকে স্পর্শ করেছে কোন বিন্দুতে? এই বিন্দুতে। নাম একটু পড়ে দিচ্ছি, আগে মূলধন শ্রম অনুপাত রেখাটা অঙ্কন করি। অঙ্কন করলাম, এটা নাম দিলাম E2 বিন্দু। আচ্ছা, এটা OS1 দিয়ে দিই, এটা দিয়ে দিই OS2। ঠিক আছে, এরপরে আমি বিদেশের উৎপাদন রেখা মূল্য রেখাকে স্পর্শ করেছে এই বিন্দুতে, আমি এখানে টানি এই বিন্দুতে। ঠিক আছে, স্পর্শ করেছে, এটা নাম দিলাম OT2। এটা হচ্ছে F2 বিন্দু। তাহলে আমরা কি দেখলাম? যে আমরা দেখলাম যে ওয়াই পণ্যের উৎপাদন রেখা এদেশের মূল্য রেখাকে E2 বিন্দুতে স্পর্শ করেছে, অর্থাৎ E2 বিন্দুতে সবচেয়ে কম খরচে উৎপাদিত হয়। অন্যদিকে ওয়াই পণ্যের উৎপাদন রেখার বিদেশের মূল্য রেখা B1 F2 বিন্দুতে স্পর্শ করেছে, অর্থাৎ বিদেশ ওয়াই পণ্যটা সবচেয়ে কম খরচে উৎপাদন করে F2 বিন্দুতে। ওয়াই পণ্য উৎপাদনে এদেশের মূলধন শ্রম অনুপাত OS2 রেখা দ্বারা প্রকাশিত হয় এবং ওয়াই পণ্য উৎপাদনে বিদেশের মূলধন শ্রম অনুপাত OT2 রেখা দ্বারা প্রকাশ পায়। এখন আমরা এক্স পণ্য আর ওয়াই পণ্য কোনটা মূলধন নিবিড় কোনটা শ্রম নিবিড় একটু আমরা বের করব। ঠিক আছে, আমরা কিন্তু এর আগে সিদ্ধান্ত নিয়েছি, এটা হচ্ছে কি মূলধন বহুল দেশ, মূলধন বহুল দেশ, আর বি কি হচ্ছে? শ্রমবহুল দেশ। এই সিদ্ধান্ত আমরা আগে নিয়ে ফেলেছি। এখন আমরা এক্স পণ্য এবং ওয়াই পণ্যের ক্ষেত্রে কি করব? সিদ্ধান্ত আমরা নেব এক্স পণ্য আর ওয়াই পণ্যের ক্ষেত্রে। দেখি আমরা যে ওয়াই পণ্য উৎপাদনে এদেশের মূলধন শ্রম অনুপাত রেখা হচ্ছে OS2 আর এক্স পণ্য উৎপাদনে কোনটা? OS1। আমি এদেশের ক্ষেত্রে আলোচনা করছি। এদেশের ক্ষেত্রে মূলধন শ্রম অনুপাত কি বলেছি? মূলধন শ্রম অনুপাত এক্স পণ্যের ক্ষেত্রে কোনটা নির্দেশ করে? OS1। OS1টা নির্দেশ করে এক্স পণ্যের ক্ষেত্রে, আর ওয়াই পণ্যের ক্ষেত্রে নির্দেশ করে কোনটা? OS2। OS2 যদি বুঝতে অসুবিধা হয় ভালো করে খেয়াল করো, এক্স পণ্যের উৎপাদন রেখা এদেশের মূল্য রেখাকে E1 বিন্দুতে স্পর্শ করেছে, তাহলে OS1 এক্স পণ্যের মূলধন শ্রম অনুপাত নির্দেশ করে। এরপরে দেখো ওয়াই পণ্যের উৎপাদন রেখা এদেশের মূল্য রেখাকে কোথায় স্পর্শ করেছে? এই যে এটা মূল্য রেখা কোথায় স্পর্শ করেছে? এটা তো রেড কালার হচ্ছে কার? বিদেশের। কোথায়? এই যে এ হচ্ছে এ দেশের E2 বিন্দুতে স্পর্শ করেছে। আর OS2 হচ্ছে ওয়াই পণ্যের মূলধন শ্রম অনুপাত রেখা। এখন OS2 রেখা হতে OS1 রেখাটা খাড়া।
OS2 রেখা হতে OS1 রেখাটা খাড়া, এর মানে ক্যাপিটাল লেবার রেশিও এক্স পণ্যের গ্রেটার দেন ক্যাপিটাল লেবার রেশিও ওয়াই পণ্য। মানে এক্স পণ্যের ক্যাপিটাল লেবার রেশিওটা ওয়াই পণ্যের ক্যাপিটাল লেবার রেশিও হতে কি বেশি, অর্থাৎ এক্স পণ্যের ক্ষেত্রে এক একক শ্রমের জন্য মূলধন বেশি লাগে, এক একক শ্রমের জন্য মূলধন বেশি লাগে, এর মানে হচ্ছে এক্স হচ্ছে মূলধন নিবিড়, এক্স কি মূলধন নিবিড়। ঠিক আছে, এখন আমরা চিন্তা করব বিদেশের মূলধন শ্রম অনুপাত, কার বিদেশের। ঠিক আছে, বিদেশের ভারসাম্যটা কোথায় অর্জিত হয়েছে, এই যে রেড কালারের। এরপরে বলছি এক্স পণ্যটা বিদেশের মূল্যরেখাকে কোথায় F1 বিন্দু স্পর্শ করেছে, অর্থাৎ OT1 হচ্ছে কোন পণ্যের মূলধন শ্রম অনুপাত রেখা, এক্স পণ্যের OT1, এক্স পণ্যের বিদেশের ক্ষেত্রে। কিন্তু আবার বিদেশের ক্ষেত্রে ওয়াই পণ্য বিদেশের মূল্যরেখাকে কোথায় স্পর্শ করেছে, এই যে বিদেশের মূল্যরেখা B1 কোথায় স্পর্শ করেছে, F2 বিন্দুতে। অর্থাৎ OT2 হচ্ছে ওয়াই পণ্যের মূলধন শ্রম অনুপাত, ওয়াই পণ্যের মূলধন শ্রম অনুপাত এখানে, হ্যাঁ ওয়াই পণ্যের মূলধন শ্রম অনুপাত। ঠিক আছে জি, এখন আমরা দেখি তো OT2 আর OT1 কে খাড়া, OT1 খাড়া, OT2 আর OT1 এর ভিতরে OT1 খাড়া, এর মানে OT1টা খাড়া, এর মানে মূলধন শ্রম অনুপাত, এর মানে মূলধন শ্রম অনুপাত এক্স পণ্যের ক্ষেত্রে গ্রেটার দেন মূলধন শ্রম অনুপাত কি ওয়াই পণ্য। অর্থাৎ বিদেশেও আমরা দেখতে পাচ্ছি, কোন দেশে, আমরা বিদেশেও দেখতে পাচ্ছি ওয়াই পণ্যের মূলধন শ্রম অনুপাতের চেয়ে এক্স পণ্যের মূলধন শ্রম অনুপাত বেশি। অর্থাৎ ওয়াই পণ্যে এক একক শ্রমের জন্য যতটুকু মূলধন লাগে, এক্স পণ্যে এক একক শ্রমের জন্য মূলধন তার চেয়ে বেশি লাগে। অর্থাৎ বিদেশেও এক্স পণ্য হচ্ছে কি মূলধন নিবিড়, এক্স পণ্য মূলধন নিবিড় হলে ওয়াই পণ্য কি হবে, শ্রমনিবিড়। এখানেও কিন্তু ওয়াই পণ্য কি হবে, শ্রমনিবিড়। কারণ এ দেশেও এক্স পণ্য মূলধন নিবিড়, ওয়াই পণ্য শ্রমনিবিড়, বিদেশেও এক্স পণ্য মূলধন নিবিড়, ওয়াই পণ্য শ্রমনিবিড়। এর মানে হচ্ছে এক্স পণ্যটার বৈশিষ্ট্য হচ্ছে এটা হচ্ছে একটি মূলধন নিবিড় পণ্য, আর ওয়াই পণ্যের বৈশিষ্ট্য হচ্ছে এটা শ্রমনিবিড় পণ্য। এক্স পণ্যটার যদি আমি এদেশে উৎপাদন করি তাহলেও এটা মূলধন নিবিড়, এক্স পণ্যটা যদি আমি বিদেশে উৎপাদন করি তাহলেও এটা মূলধন নিবিড়, আর ওয়াই পণ্যটা এদেশে উৎপাদন করলেও শ্রমনিবিড়, বিদেশে উৎপাদন করলেও শ্রমনিবিড়। একটা উদাহরণ দিচ্ছি, পোশাকটা যদি আমরা বাংলাদেশে উৎপাদন করি তাও শ্রমনিবিড়, পোশাকটা আমেরিকাতে উৎপাদন করলেও শ্রমনিবিড়। রেলওয়ে ইঞ্জিন আমেরিকাতে উৎপাদন করলো মূলধন নিবিড়, বাংলাদেশে উৎপাদন করলো মূলধন নিবিড়। তাহলে আমরা দেখলাম এখানে এক্স পণ্যটা হচ্ছে মূলধন নিবিড় আর ওয়াই পণ্যটা হচ্ছে শ্রমনিবিড়। অতএব হেক্সার ওলিন তত্ত্ব অনুযায়ী মূলধনবহুল দেশ এ দেশ মূলধন নিবিড় পণ্য এক্স পণ্য উৎপাদন করবে এবং শ্রমবহুল বি দেশ শ্রমনিবিড় পণ্য ওয়াই পণ্য উৎপাদন করবে। অর্থাৎ হেক্সার ওলিন তত্ত্ব অনুযায়ী আমরা বলতে পারি মূলধনবহুল দেশ মূলধন নিবিড় পণ্য এক্স পণ্য উৎপাদন করবে এবং শ্রমবহুল দেশ বি দেশ শ্রমনিবিড় পণ্য ওয়াই পণ্য উৎপাদন করবে। এক্ষেত্রে এদেশেরও প্রোডাকশন কস্ট কম হবে, বিদেশেরও প্রোডাকশন কস্ট কম হবে এবং উভয় দেশ লাভজনকভাবে বাণিজ্যে অংশগ্রহণ করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ পর্যন্ত আমি হেক্সার ওলিন তত্ত্বটি আলোচনা করলাম। এর মূল বক্তব্য হচ্ছে যে দেশের যে উপাদানের প্রাচুর্যতা আছে, যার মূলধন বেশি, সে মূলধন নিবিড় পণ্য উৎপাদন করবে, আর যার শ্রমের প্রাচুর্যতা আছে সে শ্রমনিবিড় পণ্য উৎপাদন করবে। আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। আগামী ক্লাসে আসার আগ পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।